নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আজ আলোচনা পহেলগাঁও হত্যাকাণ্ডের দায় নিয়ে। এ দায় কার? গতকাল পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে গতকাল সন্ধ্যায় পার্লামেন্ট ভবনে ভারতের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারত সরকার বসেছিলেন। এর আগে আপনাদের মনে আছে সর্বদলীয় বৈঠক এর আগে হয়েছিল 6 আগস্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের পতনের পর তিনি দেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছিলেন যখন, এবং ভারতে আশ্রয় নিয়েছিলেন। তখন একটা সর্বদলীয় বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় সরকার। তারপর এতদিন পর এইবার আবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। উদ্দেশ্য হচ্ছে পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে সরকার যে ব্যবস্থা নিচ্ছে এবং এই হত্যাকাণ্ড বিষয়ে বিরোধী দলগুলোকে তাদেরকে জানানো, অবহিত করা। সেই সঙ্গে গতকাল জরুরি ভিত্তিতে সরকার যেসব ব্যবস্থা নিয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে অবশ্যই, এবং আগামী দিনে আর কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই বিষয়ে আলোচনার জন্য এই সর্বদলীয় বৈঠক। জানা গেছে এই বৈঠকে সমস্ত বিরোধী দল সরকারের গৃহীত সব ব্যবস্থায় সমর্থন দিয়েছে, কিন্তু সেই সঙ্গে সিকিউরিটি ল্যাপস, সুরক্ষা ঘাটতি নিয়ে সরকারের সমালোচনাও করেছে। কালকের সেই মিটিংয়ে অবশ্য অমিত শাহ, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের পদত্যাগ নিয়ে কোনো দাবি ওঠেনি সেই সভায়, কিন্তু সভার বাইরে কংগ্রেসের বিভিন্ন নেতা, কংগ্রেস শুধু নয়, কংগ্রেস, আপ, সমাজবাদী দল, তাদের সমস্ত নেতারা, অনেক নেতাই তারা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের ওপরে তার এই যে ঘটনাটা ঘটেছে, এই ল্যাপস হয়েছে, তার দায় চাপিয়ে তার পদত্যাগ দাবি করছে। আবার বলছি, এই দাবিগুলো কালকের মিটিংয়ে ওঠেনি তার পদত্যাগের দাবি, কিন্তু মিটিংয়ের বাইরে বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন মিডিয়াতে এই বিরোধী দলগুলোর এই যে অবস্থান, অর্থাৎ তারা অমিত শাহের পদত্যাগ দাবি করছে, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। দেখুন, সিকিউরিটি ল্যাপস যে হয়েছে এবং সেটা যে বড় মাপের সিকিউরিটি ল্যাপস, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আগে দেখা যাক এই ল্যাপসগুলো কি ধরনের, তারপর এর দায় কার বা কাদের সেটা ঠিক করা যাবে। ল্যাপসগুলো হয়েছে কি ধরনের ল্যাপস, কিভাবে হলো, তারপরে তো আসবে সেগুলোকে কার দায় সেটা জানাবার। তো যদি দেখা যায় এই দায় কেন্দ্রীয় গৃহমন্ত্রীর, তাহলে তার পদত্যাগ দাবি করার মধ্যে বিরোধীদের কোনো ভুল অবশ্যই নেই। কারণ সরকারের সমালোচনা করা এবং বড় কিছু ঘটনা ঘটলে সেই ঘটনার দায় যার, তার পদত্যাগ দাবি করা, এটা সাধারণ গণতন্ত্রের নিয়ম এবং সেটা বহুকাল ধরেই হয়ে আসছে আমাদের দেশে, কেন পৃথিবীর সব গণতান্ত্রিক দেশে। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমাদের মনে পড়ছে, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটবার পর সেই ঘটনার দায় কার, এই বিষয়টি নিয়ে দায় চাপাবার একটা খেলা কিংবা এই প্রক্রিয়া বহুকাল ধরেই চলে আসছে। এমনকি 2023-এর ওই যে 7ই অক্টোবর যে ঘটনা ঘটেছিল ইসরায়েলে, সেই ঘটনা নিয়ে ইসরায়েলের রাফ অ্যান্ড টাফ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী তার বিরুদ্ধেও কিন্তু, তাদের বিরুদ্ধেও কিন্তু পদত্যাগের দাবি উঠেছে। এবং আজকে একটা নির্ণায়ক যুদ্ধে হামাস, হিজবুল্লাহ এদের প্রায় ফিনিশ করে দেওয়ার পরেও
দেখা যাচ্ছে ইসরায়েলের মানুষ তারা কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে তারা কিন্তু সোচ্চার হয়েছে বিভিন্ন কারণে। সুতরাং এই যে আজকে আমাদের এখানে যেটা পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে, সেখানে গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা, সেখানে উপযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা না নেওয়ার ব্যর্থতা, এই ব্যর্থতার জন্যে যেমন আমাদের এখানেও যে অর্থাৎ ভারতে এই দাবি যারা তুলবে, সেই দাবি তোলার মধ্যে অযৌক্তিক কিছু নেই, কিন্তু দেখতে হবে যে এই দাবির মধ্যে সারবত্তা কিছু আছে কিনা। কারণ ওই যে বললাম ইসরায়েলের কথা সেদিনও এই একই প্রশ্ন উঠেছিল যে কেন গাজা সীমান্তের এত কাছে একটা এলাকায় একটা বড় উৎসব হচ্ছে, কয়েকশো মানুষ সেখানে রয়েছে, এবং সেখানে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা না করে এই উৎসব কেন করতে দেয়া হয়েছিল। এই উৎসব করার জন্য যাদের পারমিশন নেওয়া দরকার সেটা নেওয়া হয়েছিল কি না ইত্যাদি উঠেছিল, কিন্তু পারমিশন নিয়েই সেখানে উৎসব হয়েছিল। তো এই যে এত বড় ঘটনা যে ঘটতে চলেছে, সে ব্যাপারে ইসরায়েলের যে খুব একেবারে জাহাবাজ গোয়েন্দা সংস্থা সারা পৃথিবীতে যার প্রচণ্ড নাম, সেই মোসাদও কিন্তু ধরতে পারেনি, বুঝতে পারেনি যে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে ওই অঞ্চলে ওখানে। তো একটু নজর দিলে দেখা যাবে ইসরায়েলের ঘটনার সঙ্গে পহেলগাঁওয়ের ঘটনার অনেক দিক দিয়ে মিল আছে। দুই জায়গাতেই নিরীহ মানুষরা জড়ো হয়েছিল ইসরায়েলে উৎসব করতে, নাচ গান করতে, তারা জড়ো হয়েছিল, খানা পিনা সব কিছু ছিল। আর পহেলগাঁওয়ে কি হয়েছে, নিরীহ পর্যটকরা তারা সেখানে গিয়েছিল, তারা তাদের ছুটি কাটাবার জন্যে, তাদের প্রকৃতির, কাশ্মীরের প্রকৃতির অনিন্দ্য সুন্দর যে দৃশ্য সেগুলো দেখবার জন্যে তারা গিয়েছিল। যে প্রশ্নগুলো যে উঠেছিল নিরাপত্তা ইসরায়েলের ক্ষেত্রে, সেই একই নিরাপত্তাহীনতা এখানেও দেখা গেছে, এবং এখানে যদি দেখা যায় অভিযোগের মাত্রা আরও বেশি। কারণ পহেলগাঁওয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা জটিলতা আছে, যে জটিলতা ইসরায়েলের ক্ষেত্রে ছিল না। এখানে পহেলগাঁওতে কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে, দুই সরকারের অধিকারগত জটিলতা আছে, এখতিয়ারের প্রশ্ন আছে, রাজ্যের সিকিউরিটি এবং কেন্দ্রীয় সিকিউরিটি ব্যবস্থার মধ্যে টানাপোড়েনও আছে। সুতরাং পহেলগাঁওয়ে চালু ব্যবস্থার ভেতরে ঢুকে দেখতে হবে এখানে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা কার এখতিয়ার থেকে এই ঘটনাগুলো ঘটেছে, কার অবহেলায় এই ঘটনা ঘটেছে, এবং সেই অবহেলার পরে এত বড় ঘটনা যে ঘটলো তার দায় নির্ধারণ করতে হবে। এমনও হতে পারে এটা অবহেলা নয়, এর পেছনে ষড়যন্ত্র আছে। আমি যে থাকতে পারে এই কথাটাই বলছি, অবশ্যই যে আছে এমন কথা বলছি না, সম্ভাবনার কথাটা বলছি। কারণ কাশ্মীরে এই যে ঘটনা ঘটবার পেছনে একটা ট্রিগার পয়েন্ট হচ্ছে, যদিও তার আগেও ছিল, কিন্তু এখন যেটা ভয়ঙ্করভাবে একটা ট্রিগার পয়েন্ট সেটা হচ্ছে 370 ধারা, সেটাও হটিয়ে দেয়া। এবং আজ কাশ্মীরে যারা ওখানে রাজ্য সরকার চালাচ্ছে, সেই ন্যাশনাল কনফারেন্স, ওমর আবদুল্লার দল, এরা কিন্তু 370 ধারা উঠে যাওয়ার বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে এরা আছে, এখনো আছে। কারণ এরা ক্ষমতায় বসার আগে বারবার বলেছে আমরা 370 ধারা বাতিলের বিরুদ্ধে, আমরা ক্ষমতায় এলে আবার 370 ধারা নিয়ে আসবার চেষ্টা করব। সুতরাং সেই 370 ধারা বাতিলের বিরুদ্ধে তাদের যে লড়াই, সেই লড়াইটা এখানে ছড়িয়ে গেল কি না পহেলগাঁওয়ের ঘটনার মধ্যে, সেটা দেখতে হবে। বিশেষ করে তার মানে এটার পেছনে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র বহিঃশত্রুর সাথে সাথে ভেতরের শত্রুর থাকার সম্ভাবনা যে নেই, এ কথা জোর গলায় বলা যাবে না, যতক্ষণ না অন্তত এর পেছনে একটা উপযুক্ত তদন্ত করা হচ্ছে। দেখুন, এর পেছনে ষড়যন্ত্র খুবই সম্ভব যে আর থাকতে পারে, সেটা সম্ভব কেন সেটাও বললাম। বিশেষ করে
কাশ্মীরের অতীত ইতিহাস, কাশ্মীর নিয়ে পাকিস্তানের ভূমিকা এবং ইসলামী উগ্রপন্থার ডালপালা গত কয়েক বছরে যেভাবে ছেঁটে দিয়েছে কাশ্মীরে ভারতের কেন্দ্রীয় সরকার, তাতে একটা ব্যাকল্যাশের সম্ভাবনা আছে। এই ব্যাকল্যাশের সম্ভাবনা আরও বেড়ে যায় যখন দেখা যায় যে পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির, তিনি মাত্র সপ্তাহখানেক আগে তিনি যে হিন্দু বিরোধিতা এবং ভারত বিরোধিতা এবং কাশ্মীর ইত্যাদি নিয়ে তিনি সমস্ত উগ্রপন্থী দলগুলোকে কাশ্মীরের সেখানটায় তাদেরকে উস্কে দিয়েছেন, একবারে উস্কে দিয়েছেন তিনি। এবং সবথেকে আজব কথা হচ্ছে যে পাকিস্তানে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নাকি আছে, সেই সরকার শরীফ সরকার, পারভেজ শরীফ, সেই সরকারের যিনি প্রধানমন্ত্রী, তিনি ভাষণ দিচ্ছেন যখন আসিম মুনির যখন এইসব কথা বলছেন, তিনি সেটা শুনছেন। তিনি এই হচ্ছে পাকিস্তানের গণতন্ত্রের চেহারা। আপনার কি কল্পনা করতে পারেন ভারতের যিনি সেনাপ্রধান, তিনি এক জায়গায় ভাষণ দিচ্ছেন অন্য দেশের বিরুদ্ধে, আর সেই ভাষণ শুনছেন সেখানে বসে ভারতের প্রধানমন্ত্রী? এটা কল্পনা করা যায় না, কিন্তু এইটাই হচ্ছে পাকিস্তানের ব্যাপার হচ্ছে এইটাই। সুতরাং পহেলগাঁওয়ের বৈসারান গ্রামে যেখানে এই ঘটনা ঘটেছে সেটা কোনো পরিচিত, সেটা নিয়ে এইবার আমরা প্রথমে সেইটা নিয়ে আলোচনা করি যে কেন বৈসারান গ্রামে কেন এই ঘটনা ঘটলো। এই নামটাও কিন্তু আমাদের কাছে খুব পরিচিত নাম নয়। তার কারণ হচ্ছে, পরিচিত নাম না হওয়ার কারণ হচ্ছে এটা কোনো পরিচিত ট্যুরিস্ট স্পট ছিল না, একেবারেই নতুনভাবে এটা ট্যুরিস্ট স্পট হিসেবে সাজানো হয়েছে, চেষ্টা ওখানটায় তৈরি হয়েছে। জায়গাটার অবস্থান বেশ বিচ্ছিন্ন এলাকায়, যাতায়াতের ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। পনিতে চেপে হেঁটে যাওয়া এসব ছাড়া সেখানে অন্য কোনো ব্যবস্থা নেই। তো এই জায়গাটার কাছাকাছি রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর কোনো ক্যাম্পও ছিল না, কোনো ক্যাম্প নেই। এই যেখানে অবস্থা, সেখানে এমন একটা জায়গায় কোনো নিরাপত্তা ব্যবস্থা না করে পর্যটকদের নিয়ে যাওয়া হলো কেন? কে অনুমতি দিয়েছিল এখানে এইভাবে টুরিস্ট স্পটের ব্যবস্থা করার? ওমর আবদুল্লাহর রাজ্য প্রশাসন, রাজ্য পর্যটন বিভাগ, নাকি অন্য কেউ? তাহলে সেটা এবার দেখা যাক। কাশ্মীরের সমস্ত কাশ্মীর জুড়ে এক একটা এলাকায় ভাগ করে দেওয়া হয়েছে যে সেখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, যে কোনো ব্যাপারই সেখানটাতে কে দেখবে, কার উপরে তার নির্ভরতা রয়েছে, কে ওটা দেখবেন, তার কার দায়িত্ব। কাশ্মীরের এই বৈসারান গ্রামে যেখানে এই ঘটনা ঘটেছে, সেখানে যতটুকু খবর ইতিমধ্যে অসমর্থিত সূত্র থেকে পেয়েছি, তাতে বলছে যে এইখানটাতে যে এই টুরিস্ট স্পট এবং একটা ওখানে ছোট একটা হোটেল মতো, ঠিক হোটেল বলা যায় না, কিন্তু সেরকম একটা ব্যবস্থা ওখানে যেটা করা হয়েছে সেটা খুবই সম্প্রতি, আমি আগেই বলেছি। কিন্তু এটা করেছে কাশ্মীরের রাজ্য পর্যটন বিভাগ। কাশ্মীরের রাজ্য পর্যটন বিভাগ, তারা এই জায়গাটাকে, পর্যটনটাকে ছড়িয়ে দেওয়ার জন্যে, তারা এখন যেহেতু ওখানে পুরো পর্যটনের মরশুম, সুতরাং এই পর্যটনের মরশুমে পর্যটকদের ধরার জন্যে সেখানটায় এই যে নতুন করে টুরিস্ট স্পট হিসেবে সেই জায়গাটাকে তৈরি করা, এই যে ছাড়পত্র দেয়া রাজ্য পর্যটন বিভাগ করেছে। প্রশ্ন আছে, রাজ্য পর্যটন বিভাগ এইটা করবার জন্য কি যে কেন্দ্রীয় সরকারের যে ব্যবস্থা আছে, আর্মির যে ব্যবস্থা আছে, তাদের সাথে যোগাযোগ করেছিল কি না, তাদের পারমিশন নিয়েছিল কি না? আমরা এটা জানতে পারছি এই ব্যাপারে কাশ্মীরের যে এখানকার যে সেক্টর কমান্ডার ইত্যাদি যারা রয়েছেন, সেনা বিভাগে যারা, তাদের কাছে চিঠি দেওয়া হয়েছিল কিনা সেটাও বোঝা যাচ্ছে না, কিন্তু তারা কোনো পারমিশন দেয়নি। এবং তার ফলে
এই জায়গাটা হয়ে গিয়েছিল কি সেনার যে চোখ থেকে, নজর থেকে এই জায়গাটা ছিলই না, এই জায়গাটা সেনার নজরে ছিলই না। এবং পাকিস্তান, এই যে আমাদের কাশ্মীরের যে পুলিশ, রাজ্যের যে পুলিশ ব্যবস্থা রয়েছে, সেখানে এখন ওমর আবদুল্লাহ সরকার সেটা দেখাশুনো করেন। কিছুদিন এই সরকার আসার আগে যে ব্যবস্থা ছিল, সেখানে কাশ্মীরের যিনি ওখানকার লেফটেন্যান্ট গভর্নর, যিনি, তার একটা দৃঢ় একটা শক্ত মুঠোয় তিনি আটকে রেখে দিয়েছিলেন। কোনো জায়গায় কোনো রকমভাবে কোনো এই যে সন্ত্রাসী কাজকর্ম সেটা হতে পারেনি। আপনারা খেয়াল করে দেখবেন, ওমর আবদুল্লাহ ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জায়গায় টুকটাক নানা রকম ভাবে উগ্রপন্থীদের আনাগোনা বেড়েছে এবং সেই আনাগোনা শুরু করে দিয়েছে তারা নতুনভাবে। এই পরিস্থিতিতে, কারণ রাজ্য এবং কেন্দ্রের মধ্যে এখন একটা আমাদের এখানে পরিষ্কারভাবে একটা বিভেদ রয়েছে, কোন জায়গায় একটা বিভাজন রেখা রয়েছে, যে এখতিয়ারের ব্যাপার। সেই এখতিয়ারের ব্যাপারে কিছুদিন আগেও পর্যন্ত যে কেন্দ্রীয় সরকারের যে শক্ত মুঠো ছিল, সেই শক্ত মুঠোর ভেতরে একটু আলগা করতে হয়েছে রাজ্য সরকার রাজ্যের অধিকারগুলোকে সেখানে দেওয়ার জন্যে। আজকে ওমর আবদুল্লাহ যাই বলুন, এবং সেখানকার পিডিপি নেত্রী অর্থাৎ বিরোধী নেত্রী যিনি আছেন মেহবুবা মুফতি, তিনি যাই বলুন না কেন, তারা কিছুদিন আগে পর্যন্ত তারা কিন্তু এই ধরনের মানে কাশ্মীরের কেন্দ্রীয় সরকারের শক্ত মুঠো, 370 ধারা বাতিল ইত্যাদি নিয়ে তারা সরব, এবং তারা কাশ্মীরিয়াতের কথা বলছেন। কাশ্মীরিয়াতের পুরনো যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু ওই কাশ্মীর থেকে হিন্দুদের খেদিয়ে দেয়া, কাশ্মীরে বিভিন্ন সন্ত্রাসবাদী কাজকর্মকে রেখে দেয়া। আজকে একেবারে নির্দিষ্টভাবেই বলা যায় 370 ধারা বাতিলের পর কেন্দ্রীয় সরকার যেভাবে কাশ্মীরে শান্তি নিয়ে এসছেন, প্রগতি নিয়ে এসছেন, উন্নতি নিয়ে এসছেন, যেভাবে শান্তি নিয়ে এসছেন, সেটা কোনো মিথ্যে কথা ছিল না। সেই একটা মিথ্যে কথা, সেই সমস্ত যে কাশ্মীরের যে সরকারের যে ব্যবস্থাগুলো নেওয়ার ফলে কাশ্মীর উন্নতির পথে চলেছিল, সেই উন্নতির পথে চলাটাই একটা ঘটনার জন্যে সেই সমস্ত যে প্রাপ্তিগুলোকে অস্বীকার করা যায় না। কাশ্মীর দৃশ্যত এবং সমস্ত দিক দিয়েই তারা সন্ত্রাসবাদকে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, শান্তির পথে, সমৃদ্ধির পথে এগিয়ে গিয়েছে। কিন্তু রাজনীতিবিদ, এবং আমি এখানেও বলবো ওমর আবদুল্লাহর সরকার, তার দায় কিন্তু এখান থেকে তার দায় সরানো যাবে না, তাকে দায় নিতেই হবে। আমরা ভালোভাবে তদন্ত নিশ্চয়ই হবে, এত বড় একটা ঘটনা ঘটেছে, তার তদন্ত হতে বাধ্য এবং দায় একসময় দেখা যাবেই। আমি আজকে যেটা বললাম যে সেটা দেখবেন যে এই তদন্ত কার্য সম্পন্ন হওয়ার পরে দেখা যাবে যদি সিংহভাগ দায়, এই ঘটনার দায় পড়বে রাজ্যের ওমর আবদুল্লাহ সরকারের, তাদের ল্যাপসের ব্যাপারে। এবং তারা শুধু তাই না, তারা পেছন থেকে বিভিন্নভাবে এই সন্ত্রাসীদের, উগ্রপন্থার ছোটোখাটোভাবে নানাভাবে তাদেরকে মদত দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। সুতরাং আমরা চাই, দেশের মানুষ হিসেবে চাই, কে ওই রাজনীতি করা, যেহেতু ওমর আবদুল্লাহ হচ্ছেন ইন্ডি ব্লকের, বিরোধীদের ব্লকের, কংগ্রেস নেতৃত্বাধীন আপ, সমাজবাদী পার্টি, এইসব দলগুলো নিয়ে যে ইন্ডি জোট, সেই ইন্ডি জোটে আছেন ওমর আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স দল, ফারুক আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্স দল। এই ফারুক আবদুল্লাহর সময়েই কিন্তু জম্মু কাশ্মীর থেকে হিন্দুদের এক্সোডাস তাদের শুরু হয়েছিল, তাদের চলে আসা শুরু হয়েছিল। ঘাঁটি পুরো যে হিন্দু মুক্ত হয়েছিল কিন্তু ওই ফারুক আবদুল্লাহর সময়ে। আর ওমর আবদুল্লাহর সময় এই যে ঘটনাটা ঘটলো, বহুদিন কাশ্মীরে এত বড় ঘটনা ঘটেনি। আমরা চাই যে সম্পূর্ণ এর একটা তদন্ত হোক, এবং এই তদন্তের পরে ওমর আবদুল্লাহর সরকার যদি দায়ী হয়, কিংবা যেখানেই দায়, সে কেন্দ্রীয় সরকারের স্তরে হোক, আর্মির স্তরে হোক, পুলিশের স্তরে হোক,
যেখানেই হোক দায় যার তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। কিন্তু সেই দায় নির্ধারণের আগে আমরা কেবল কিছু সম্ভাবনার কথা বলতে পারি, কিন্তু দায় নির্ধারণের আগে যারা দাবি করছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী তার পদত্যাগের দাবি করছেন, বাইরে এসে দাবি করছেন, এই দলগুলো তো চিরদিন এতদিন ধরে বলে এসেছে ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে ছিল এদের অবস্থান। সুতরাং তারা তাদের রাজনীতি করবে, সেই রাজনীতি করতে দেওয়া চলবে না। দায় যারা দায়ী দেখা যাবে তদন্তের শেষে তাদের এগেনস্টে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে আমরা বলবো দায় সিকিউরিটি ল্যাবস আছে, কিন্তু সেই সিকিউরিটি ল্যাবস তার জন্যে অমিত শাহর পদত্যাগ যারা দাবি করছেন, কেন্দ্রীয় গৃহমন্ত্রীর পদত্যাগ যারা দাবি করছেন, তারা অত্যন্ত এটি দাবিগুলো করছেন শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে থেকে, এবং এই রাজনীতি কাশ্মীরের সর্বনাশ করেছিল এতকাল, আবার নতুন করে কাশ্মীরকে তারা সেই সর্বনাশের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে চাবে। এরা সর্বদলীয় বৈঠকে এক কথা বলবে, সর্বদলের বাইরে এসে আর এক কথা বলবে। যেমন এই একটা কথাই বলুন, দেশমুখ একজন আমাদের শারদ পাওয়ারের এনসিপি দলের নেতা, তিনি গতকাল বলেছেন যে হিন্দু মুসলিম নাকি আলাদা করে ওখানে খুন করা হয়নি, হত্যা করা হয়নি, ওখানে নাকি কলমা পড়তে দেওয়া হয়নি, উনি সেখানে গিয়ে বসে সব দেখে যেন এসছেন, উনি মহারাষ্ট্র থেকেই তিনি সব দেখে এসছেন। তো এই যে এইসব কথা কিন্তু মনে রাখবেন, সেই ভোটের রাজনীতির কথা, যেটা ভারতের এই বিরোধী রাজনীতিবিদরা যারা এটা করে এসেছেন সারা জীবন। এখন তাহলে আপাতত এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।